একজন এসে বলছেন যে তারা চান তরুণ নেতৃত্ব, কিন্তু তাকে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে তার নিজের বয়স ৭৫-এর কাছাকাছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুক্তির কথার আজকের পর্বে। আর আজকে আমরা আমাদের বিষয়টি নির্ধারণ করেছি সঠিক সংসদ সদস্য নির্বাচনেই মুক্তি। আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন খান শোয়েব আমানুল্লাহ। তিনি সংসদ সদস্য প্রার্থী ঢাকা 15 থেকে এবং কলম মার্কায় নির্বাচন করছেন এবার। এবং আমার ডান পাশে আছেন ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, যিনি কমনলি ব্রিট রবিন নামে পরিচিত, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ এবং প্রেসিডেন্ট ও সিইও জিরো প্লাস গ্রুপ। শুরু করব খান শোয়েব আমানুল্লাহ আপনার কাছ থেকে। এবারের নির্বাচনটি অত্যন্ত আকাঙ্ক্ষিত এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও একই সাথে দাবি করছেন যে এটা একটা ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। এবারই একটা বিশাল সংখ্যক ভোটার আছে যারা প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে। সো তাদের একটা প্রত্যাশা ছিল যে কেমন সংসদ সদস্য তারা চায়। আপনি একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে কিভাবে রিড করছেন? ওকে, আমি আপনার প্রশ্নটাকে যদি ব্রেকডাউন করি, ধন্যবাদ আমাকে কথা বলতে অপরচুনিটি দেওয়ার জন্য। সো আমি প্রথমে বলবো যে আপনি যেমন বলেছেন যে ঐতিহাসিক নির্বাচন, তো এইটার ব্যাপারে আমার আসলে একটা লেখা ছিল ফেসবুকে। আমি ঐতিহাসিক নির্বাচনকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছি যে এমন একটা নির্বাচন যখন একজন মানুষ এসে বলছে যে যার পৃথিবীতে সে বঞ্চিত কিন্তু তার ডুয়াল নাগরিকত্ব আছে। একজন দল এসে বলছে যে তারা পৃথিবীতে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন দেখবেন যে একটা নির্দিষ্ট দলে 60% ঋণ খেলাফি কাজ করছেন। একজন এসে বলছেন যে তারা চান তরুণ নেতৃত্ব, কিন্তু তাকে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে তার নিজের বয়স ৭৫-এর কাছাকাছি। হ্যাঁ, সে বলছে যে আমরা বাংলাদেশের সঠিক ইতিহাসের চর্চা চাই। আবার উনি তখন বলছেন কোন একটা সময় যে আমরা এতদিন 17 বছর আমরা যে ফাইটটা করলাম স্বাধীনতার ঘোষককে এটা বলার জন্য, স্বাধীনতার ঘোষককে মোছার জন্য অনেকে চেষ্টা করছিলেন, ওইখানে যে উনি আরেকজনের নাম প্রপোজ করছেন। তো সবকিছু মিলে এবারের নির্বাচনটা খুবই রঙ্গতামাশা পরিপূর্ণ, এই জন্য ডেফিনেটলি ঐতিহাসিক। আর ভোটটা যদি ফেয়ার হয় দেন আমরা বলতে পারবো যে এটা একটা ঐতিহাসিক নির্বাচন ছিল। আপনার সেকেন্ড কোয়েশ্চন ছিল যে আমাদের ভোটাররা কিসের সাপেক্ষে চিন্তা করছেন, যে মানে কি কি এক্সপেক্ট করছে একজন প্রার্থীর কাছে। প্রার্থীর ভিতরে আমি যদি কিছু প্যারামিটার সেট করে ফেলি তাহলে আপনি দেখবেন যে মোটামুটি প্রথমে আমি ভোটারদের একটু বিশ্লেষণ করি। ওনারা কেউ বয়স্ক, কেউ তরুণ, কেউ মুক্তিযোদ্ধা ছিলেন, কেউ নতুন ভোটার হয়েছেন, কেউ মহিলা ভোটার, কেউ আবার হচ্ছে ধরেন একটু পুরানো জামানার ভোটার। তো পুরানো জামানার ভোটার ওনারা কিন্তু এখনো মার্কাতেই লেগে আছেন যে মার্কা কি হবে না হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস ওনারা গত 3টা নির্বাচনে যেমন বাড়িতে বসে খাবার খেয়েছেন বা নির্বাচনটা অ্যাভয়েড করেছেন, আশা করি এবার এটা করবেন না। কিন্তু অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে, কারণ আমি অনেকের ভিতরে দেখেছি যে আমার প্রার্থীকে এই ব্যাপারে তাদের কোনো আগ্রহ নাই না। এবং আমার লিফলেটের ভিতরে যখন আমি জুলাই যোদ্ধা ভাই কথাগুলো লিখি ওনারা একটু নাকশিট খান। তার মানে বুঝি যে মুক্তিযুদ্ধটাকে যেরকম মানুষ একসময় প্রশ্নের সম্মুখীনের জায়গায় নিয়ে গিয়েছে, একইভাবে জুলাইটাকেও নিয়ে গিয়েছে। আগে ভাবতাম যে বোধহয় না মুক্তিযুদ্ধের কিছু ডানে বামে সঠিক প্লাস মাইনাস প্রশ্ন হতে পারে, কিন্তু দেখলাম যেটা যে জুলাই আমাদের সামনে হলে আমরা পার্টিসিপেট করলাম, ওইটাকে যেভাবে বাংলাদেশের বিভিন্ন ব্যুরোক্রেসি এবং বিভিন্ন পলিটোক্রেসি এমন একটা গেড়াকলে ফেললো যে ওইটাকেই আমরা এখন কোশ্চেন করা শুরু করছি, যেটা 1 বছর 2 বছর আগে হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ 71 সালে হয়েছে। মহিলা যারা ওনারা জানতে চান যে আমাদের এবার যদি নির্বাচনে ইসলাম ভিত্তিক জামাত ইসলাম কোন ক্ষমতায় চলে আসে সেই ক্ষেত্রে আমাদের কি হবে। ওনাদের জন্য প্যারামিটার আমি যেমন বলেছি যে আপনারা জামাতের 15 জন বা 20 জন একেবারে প্রথম সারির নেতাকে নিবেন, নেতাকে নিয়ে দেখবেন যে উনাদের বাড়িতে যিনি ওয়াইফ আছেন বা মেয়ে আছেন বা উনাদের পুত্রবধূ আছেন তাদের লাইফস্টাইলটা কেমন। তাদের লাইফস্টাইলটা দেখলে আপনি উনাদের অ্যাকচুয়াল ভিশনটা পাবেন। কারণ কথায় তো মানুষ যে কোনো কিছু প্রিটেন্ড করতে পারে, ভোট সামনে যে কোনো কিছু বলবে। সো কথা নয় কাজ, এরকম একটা জায়গা ধরবেন। তরুণ ভোটারদের সাথে আমি কথা বলে দেখেছি যে ওনারা বলে মার্কা যদি কেতলিও হয় তাও ওনাদের কোনো সমস্যা নাই। আমরা ফিরবো আবার আপনার কাছে। ওকে, এই অবস্থায় আসছি ব্যারিস্টার রবিন, আপনি একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ যারা আছে, যারা ভোটার, তারা আসলে যাচাই করতে পারবে 10টি কোশ্চেনের মাধ্যমে যে তার এলাকার যে সংসদ সদস্য আছে সে আসলে কেমন। এই উদ্যোগটার ব্যাপারে আপনি যদি বলেন।
ধন্যবাদ আপনাকে। আমি বারবার যেটা বলি যে সংবিধানের ৭-এর ক স্পষ্ট করে বলা হয়েছে রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন এবং Right. যাচাই বাছাই করার পূর্ণ সাংবিধানিক অধিকার তাদের আছে। এটা আমার এস্টাবলিশ করা হচ্ছে 10Q'র অন্যতম উদ্দেশ্য। আমরা যে ২০ যুক্ত সাংসদ আমরা গত ৫৪ বছরে পেয়েছি, আমরা ২০ মুক্ত সাংসদ চাই। আচ্ছা, আমরা সৎ, যোগ্য এবং সক্ষম সাংসদ চাই। তাহলে কোন পদ্ধতিটা আপনি যে পদ্ধতিতে এটা সম্ভব, একমাত্র এই যে 10টা প্রশ্ন সেট করে দেওয়া হয়েছে, যদি প্রার্থীদেরকে এই 10টা প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যায় এবং তার মধ্য থেকে তাদেরকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, যথার্থ মূল্যায়ন করতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সেই কাঙ্ক্ষিত সংসদ সদস্য আমরা পাবো। কি ধরনের 10টা প্রশ্ন আছে এখানে, একটা দুটো যদি বলেন। প্রথমে আছে যে আপনি কেন সংসদ সদস্য হতে চান, আচ্ছা, আপনার মূল আয়ের উৎস কি, আপনার আর্থিক সততা, দেশপ্রেম এবং প্রমাণিত হয় যে আইন প্রণয়নে আপনি সক্ষম, এমন 4টা নমুনা আপনি আমাদেরকে দেখাবেন। আচ্ছা, ওই প্রশ্নের মধ্যেও তারা উত্তর দিবে। উত্তরের ব্যবস্থা এখানে করা আছে। ইতিমধ্যেই প্রত্যেকটা সাংসদ প্রার্থীকে আমরা ইমেলে, হোয়াটসঅ্যাপে এবং পোস্টের মাধ্যমে আমরা সমস্ত প্রশ্নগুলো পাঠিয়ে দিয়েছি। আমাদের ওয়েবসাইটে আছে সবাই। এটা জনগণের চেয়ে তো জনগণের তো প্রশ্ন এটা। মানে আপনারা কি সবার কাছ থেকে রিপ্লাই পাচ্ছেন? আমরা মোটামুটি শতাধিক রিপ্লাই পেয়ে গেছি। ইতিমধ্যে শতাধিক রিপ্লাই ইতিমধ্যে পেয়ে গেছি। আমার কাছে এটাই সবচেয়ে বড় আশার আলো। যারা অনেক সংসদ সদস্য পদপ্রার্থী আছেন, যারা এই দেশকে ভালোবাসেন, দেশের সত্যিকার পরিবর্তন চান, কল্যাণ চায়, আমি এই জায়গাটাতে এতটাই আশান্বিত যে এই প্রার্থীদের মধ্য থেকে তাদের সত্যিকার অর্থে তাদের এই দেশের জন্য প্রাণ কাঁদে, তারা দেশটাকে পরিবর্তন করার জন্যই শুধুমাত্র তারা এই পদপ্রার্থী হয়েছেন। তাহলে ওরা এই যে 10টা প্রশ্নের আনসার যে দিচ্ছে, এটা আমি একজন ভোটার হিসেবে কোথায় পাবো? এটা উনি কি আনসার দিলেন? না, এটা একেবারেই ওপেন। BritRobin.org তে ওয়েবসাইটে লগ ইন করলেই এটা যে কেউ বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা দেখা যায় এবং আমাদের নিয়মিত বুলেটিনেও এটা প্রকাশ করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। তাহলে ব্যারিস্টার রবিন, আমি ধরলাম ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে আমি দেখলাম যে আমার এলাকার যে সংসদ সদস্য প্রার্থী সে একটা উত্তর দিয়েছে, যে উত্তরটা আসলে মিথ্যা, আমি ধরে ফেলেছি। তখন কি আমি কোনো ফিডব্যাক জানাতে পারবো? ওই সাথে সাথে না, আপনার ইউ হ্যাভ গট এভরি রাইট টু মার্ক হিম। ওকে, একেবারে ধরে ধরে আপনি মার্ক করছেন। আপনি দেখবেন আজকে একটু আগে আপনি স্টুডিওতে আসার আগে আপনি দেখলেন যে 25টা ফটোকার্ডের একটা বুলেটিন প্রকাশ করা হয়েছে। আমি আপনাকে দেখাইলাম যে এখানে মার্কিং করা হয়েছে। হয়তো একটু কম বেশি করেছে অনেকে। গতকালকে যিনি একটু কম ছিলেন, আজকে এটা অনেক অনেক বেশি হয়ে গেছে। দেখলাম যে জনাব তারেক রহমান ছিলেন 74.4 ছিলেন, আজকে দেখলাম যে ওনার 76 হয়ে গেছে ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার খালেকুজ্জামান। তো জনগণ কিন্তু তাদেরকে মার্কিং করছে, কম হোক বেশি হোক। এখানে তাদের অজ্ঞতার কারণে হয়তো বা চুলচেরা বিশ্লেষণে সামান্য একটু ত্রুটি হলেও হতে পারে। আমরা একজন সংসদ সদস্য প্রার্থীর একটা ফিডব্যাক নিয়ে আসি। ফিডব্যাক প্লিজ। আপনার কাছে কেমন মনে হচ্ছে এই উনি যে 10 কোশ্চেন করছেন, এর মধ্যে বেসিক যদি আমি ধরি কাঠামোটা, সো they have been asking about the intention, income source, how you got the nomination from your party, and what is the policy related to change you are going to make, which is related to... এই ধরনের কোনো ব্যাপার কি এর আগে আপনার চোখে পড়ছে? না, ওনার এই ধরনের কোনো ব্যাপার আমার চোখে পড়ে নাই, কারণ আমরা যখন ফিল্ডে কাজ করছি, উনি আসলে ফিল্ডের মানুষগুলো যেগুলো মুখে বলছেন, যে প্যারামিটার গুলো ওনারা জানতে চাচ্ছেন, নতুনত্ব, তারুণ্য ভিত্তিক কিনা, মার্কানায় আপনার ভিশন কি, সোশ্যাল মিডিয়াতে যেহেতু ছিল গত 5-10 বছর, আপনার আমল নামাটা কি ছিল, আপনি যে কাজ করবেন, আপনি ইনক্লুসিভ বাংলাদেশের জন্য কতটুকু কাজ করবেন। আপনি তো যা বললেন এখন পর্যন্ত সবই ফিল্ডের কাজ, মানুষের জন্য কাজ, কিন্তু আপনি যদি সংসদ সদস্য হন, আপনার তো পলিসি রিলেটেড কিছু কাজ আছে, ওই জায়গায় আপনি কি কাজ করবেন। এই ফিল্ডের প্রশ্নগুলোকেই উনি আরো খুব চমৎকার ভাবে টেকনিক্যালি একটা ওয়েবসাইটের মাধ্যমে তুলে এনেছেন।
কোয়াইট ইনোভেটিভ একটা জিনিস, যেটা আসলে উনি, আমার মনে হয় যে ওইখানে যখন বাংলাদেশের মানুষজন আরো আসবে, আমরা সবসময় চেষ্টা করি আমাদের চাওয়াটাকে মানুষের চাওয়ার সাথে মিলিয়ে ফেলতে, তখন জিনিসটা বেশ ভালো হয়। নির্বাচনের আছে আর 8 দিন, সম্ভব এই বাংলাদেশে একদিনেও যে কোনো কিছু সম্ভব, এবং বলছেন একদিনেও সম্ভব। আমি আপনাকে বলেছিলাম যে আমি কেন আশাবাদী। আচ্ছা, এই আশাবাদী হওয়ার জায়গাটা এখানেই। গতকালকে অনেক ইয়াং প্রার্থী যোগাযোগ করেছেন, কথা বলছেন, সময়ের অভাবে আমি নিজে অনেকের সাথে কথা বলতে পারছি না, কিন্তু আশা জায়গা দেওয়ার জায়গাটা এখানেই, যে তারা সত্যিকার পরিবর্তন চায়, বিষমুক্ত একটা সাংসদ চায়। আমি আইন নিয়ে এর আগে অনেক কথা বলেছি যে শুধুমাত্র আইন প্রণয়নের মাধ্যমে একটা রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব। এই প্রসঙ্গে বিরতির পর আপনার কাছ থেকে আরো শুনতে চাইবো যে আইন প্রণয়ন করে কিভাবে সম্ভব। সেই দর্শক মন্ডলী, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে এসে আবার আলোচনায় থাকবো। ধন্যবাদ। সেই দর্শক মন্ডলী, স্বাগতম। ব্যারিস্টার রবিন, আপনি যে 10টি প্রশ্নের যে চমৎকার একটি ব্যবস্থা করেছেন, যার মাধ্যমে একজন ভোটার তার সংসদীয় এলাকার যে সম্ভাব্য প্রার্থী যারা আছেন তাদের অনেক কিছুই জানতে পারবে এবার, যেটা শোয়েব আমান কিছুক্ষণ আগে বলছিলেন যে এর আগে শুধুমাত্র মার্কা দেখে অন্ধের মতো লোকজন ভোট দিতে যেত, বাট এবারই প্রথম এই যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আপনার এই উদ্যোগ কতটা ইম্প্যাক্ট রাখবে বলে আপনি মনে করেন? আমি তো একটা বিশাল প্রত্যাশা নিয়ে আসলে এই প্রোগ্রামটা শুরু করেছি, আর সময় স্বল্পতার কারণে ঠিক প্রান্তিক লেভেলে পৌঁছানোর যে মেকানিজমটা, এটার কিছু সীমাবদ্ধ থাকার কারণে ওই আলোড়নটা এখনো তুলতে পারিনি। কিন্তু প্রান্তিক লেভেলের, অর্থাৎ একদম গ্রাসরুট, মুখ ইন দ্য কর্নার অফ বাংলাদেশ, কর্নারে যে সমস্ত মানুষগুলো আছে তারা কিন্তু প্রশ্ন করতে শিখে গেছে। প্রশ্নের উত্তর আসলে, আমি আমার এখানে এসেও, স্টুডিওতে এসেও কিন্তু বলে যাচ্ছে যে উনি এটা কি উত্তর দিলেন। এই যে বলছে, হ্যাঁ উনি তো সংসদ সদস্য হতে চান অন্য কারণে, উনি যেটা বলছেন এটা তো ঠিক না। এই যে মানুষ কিন্তু কম্পেয়ার করা শুরু করেছে, প্রশ্ন করতে পারছে। সারাটা জীবন এই জনগণ এতটা অবহেলিত ছিল, এতটা নিষ্পেষিত, এতটা উপেক্ষিত ছিল যে একজন প্রার্থীকে প্রশ্ন করা যায়, তাকে যাচাই বাছাই করা যায়, তাকে চুলচেরা বিশ্লেষণ করা যায়। এই আইস ব্রেকিং এর কাজটাই শুরু করেছি আমি এই ব্রিট রবিন 10Q এর মাধ্যমে। আচ্ছা, তো এই জায়গাটাই এসে আমরা, যদিও আমাদের শোয়েব আমান অলরেডি বললেন যে যদি সঠিকভাবে প্রচারণা করা যায় তাহলে একদিনেই এটা সবাইকে জানানো সম্ভব, বাট এবারে প্রায় 1600-র উপরে ক্যান্ডিডেট, সবার ডাটা কি এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে মানে সংগ্রহ করা সম্ভব কিনা? 1985 সমস্ত ডাটা এমন ভাবে কাস্টমাইজ করা হয়েছে। আপনি বোধহয় একটু ইতিমধ্যে জেনেছেন আমি টেকনোলজি নিয়ে কাজ করি। এটা আমার কয়েক মুহূর্তের ব্যাপার, এই পুরো সেটআপ এটা আমরা করে ফেলেছি। ইচ এন্ড এভরিথিং আমাদের একেবারেই গোছানো, ক্লিক করলে আমরা পৌঁছেও গেছে অনেক জায়গায়, রেসপন্সও পাচ্ছি। যেহেতু আমার পরিসরটা ছোট, আমি 1-to-1 করছি, বাট ডাটার কোনো অভাব নাই। এই জায়গায় আমি একটা আশঙ্কা আপনার কাছ থেকে একটু ক্ল্যারিটি চাচ্ছি, সেটা হচ্ছে ধরেন ঢাকা 17-তে 12 জন টোটাল ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটদের ভিতরে কোনো কোনো ক্যান্ডিডেট হয়তো টেকনোলজিক্যালি অত স্যাভি না, এবং তারা হয়তো আপনার সাথে যথাসময় যোগাযোগ করতে পারলো না। আপনার অ্যালগরিদম তো পাই চার্টের যে রেজাল্ট দেখাবে সেখানে তো তাকে পিছনে ফেলে রাখবে, এতে কি ভোটাররা প্রভাবিত হয়ে যাবে না? না, এখানে একটা বিষয় বারবার আমি উল্লেখ করার চেষ্টা করছি যে যিনি সংসদ সদস্য হবেন, আমি কিন্তু আবার বলছি, আমি জানি না আমি আপনার কাছে এটা বলেছি কিনা, এরা লাখো মানুষের প্রতিনিধিত্ব করবে। আমি এদেরকে সাধারণ মানুষ হিসেবে ভাবতে চাই না, তাদেরকে ভাবতে চাই লাইক এ সুপারম্যান। আমার 300 জন সুপারম্যান দরকার, বিষমুক্ত 300 সুপারম্যান দিয়ে আমি একটা সাংসদ দেখতে চাই। আর এই বিষমুক্ত 300 সুপারম্যান যে সাংসদ তৈরি করবে, সেই সাংসদের লক্ষ্যেই কিন্তু আমরা এই চুলচেরা বিশ্লেষণ করছি, এবং এই বিশ্লেষণের জন্য কিন্তু এই 10টা প্রশ্ন সেট করা হয়েছে যে তার সব ধরনের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, সততা এগুলো আছে কিনা।
ব্যারিস্টার রবিন, থ্যাংক ইউ সো মাচ। এবং ব্যারিস্টার রবিন যে প্রত্যাশা রাখছে খান শোয়েব আমান, তাতে মনে হয় যে আমাদের ভবিষ্যৎ সংসদ সদস্য যারা প্রার্থী হবেন তাদের এক্স অ্যাকাউন্ট যখন তখন হ্যাক হওয়ার সম্ভাবনা কম, মানে ওই স্মার্টনেসটা থাকলে, রাইট? তো এখন এই প্রেক্ষিতে আমি আপনাকে জানতে চাচ্ছি যে ঢাকা 15-তে আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জামায়াতের আমির, জি, এবং আপনি একটা পোস্ট দিয়েছেন যে আমি ছোট, আমাকে মারিবেন না। কেন আপনি ভয় পাচ্ছেন? এইটা আসলে ভয়ের ব্যাপার না। আমি জামাতের আমিরের সাথে আমার 2-3 বার দেখা হচ্ছে। ইনফ্যাক্ট উনি খুবই মানে ভালো একজন মানুষ আন্তরিক দিক দিয়ে। আমার বিএনপির যিনি আছেন মিল্টন ভাই, ওনার সাথেও দেখা হচ্ছে। ইনফ্যাক্ট আমরা যখন একটা জায়গায় কথা বলেছি, মিল্টন ভাই পরেই আমাকে ফ্লোর দিয়েছেন। জামাতের আমির আমার হাতটা শক্ত করে ধরে বলেছেন যে গুড লাক ইয়াং ম্যান। ওইটা হচ্ছে একটা মানে ব্র্যান্ডিং একটা স্ট্র্যাটেজি ছিল, বাট ডেফিনেটলি ওনাদের ভিতরে একটা প্রবলেম ছিল এই ইয়ে নিয়ে। আপনি যদি দেখেন ব্যানার গুলো ওনারা এমন ভাবে টাঙিয়েছে, সো দে কভারড অলমোস্ট অল দ্য থিংস। এবং আপনি যদি জামাতের আমিরের একটা রিসেন্ট ইয়ে দেখেন, মার্কেটিং বা পিআর এর জায়গা থেকে উনি পলিসি ডিবেট করতে চেয়েছেন তারেক রহমানের সাথে। ইট শুড নট বি লাইক দ্যাট। আপনি মেইন টু পার্টি দেখে যে আপনি কথা বলবেন, মেইন টু পার্টি সবকিছু জানে, ব্যাপারটা কিন্তু ওইরকম না। আপনি যদি পলিসি ডিবেট ওপেন করে দিতে পারেন যে না, আই উইল সিট উইথ এনিওয়ান, এবং ডেফিনেটলি উনার যে আসনটা ঢাকা 15-তে 8 জন সংসদ সদস্য প্রার্থী আছেন, তাদের কিন্তু শুরু করা উচিত। উনি তো বলতে পারতেন যে না, ইটস নট তারেক রহমান। উনি হয়তো তারেক রহমানকে স্পেসিফিক ভাবে এক একটা মানুষের কিন্তু এক একটা জায়গায় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে, ইউনিক সেলিং পয়েন্ট থাকে। হয়তো বা তারেক রহমান পলিসি লেভেলে কথা বলতে এখন স্বচ্ছন্দ ফিল করছেন না, বাট ডেফিনেটলি সে হয়তো আরেকটা জায়গায় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন। তো উনি যদি পলিসি ডিবেট আসলেই করতে চান, আই এম ভেরি ইগার টু সিট উইথ হিম, এবং তার সাথে আমি কথা বলতে চাই। বাট আমার তার সাথে সম্পর্কটা খুবই ভালো। হি অলওয়েজ উইশ মি গুড লাক, আই অলসো উইশ হিম গুড লাক। ভাইয়া যেটা করেছেন, ওনারা আসলে ওনার প্রশ্নগুলোর ভিতর দিয়ে কয়েকটা জিনিস নিয়ে এসেছেন। এগুলো আমি বলবো, আমরা জুলাই আগস্টে এটা চেয়েছি যে স্বচ্ছতা, জবাবদিহিতা, সিলেকশন ক্রাইটেরিয়া বা প্যারামিটার। আপনি যে কোনো জায়গায়, আপনি এই যে আমাদের যে সরকার এবার নির্বাচিত করলেন ইন্টারিম, ওনাদেরকে যদি এর ভিতর দিয়ে আনতেন, আপনার কোনো ধরনের কোশ্চেন থাকতো না। ভাইয়া দুর্দান্ত একটা কথা বলছেন যে উনি এমন একটা সুপারম্যান চান যে লাখো মানুষকে সার্ভ করবে। আমি ওনার এটাকে আরেকটু মানে ন্যারো করে দিব, আরেকটু পিন পয়েন্ট করে দিব। আপনার এরিয়াতে, আমার এরিয়া যেমন ঢাকা 15-তে আমার যারা মাইনর আছেন, আমি যদি আমার মাইনরদেরকে ভালো রাখতে পারি, সোশ্যাল আপার ক্লাস বা যারা একটু অন্য জায়গাগুলোতে আছেন তারা অটোমেটিক্যালি ভালো থেকে যায়। সো দ্যাট ইজ মাই ভিশন অ্যান্ড প্ল্যান। এই জায়গাতে জনাব শোয়েব, ধরেন এবার যে আপনি বললেন 1900 কতজন প্রার্থী, 1985 জন প্রার্থী, এর ভিতরে আপনি যদি দেখেন যে নারী মানে প্রার্থী কত কম, তারপরে হচ্ছে কিছু প্রার্থী আছে যাদের দ্বৈত নাগরিকত্ব স্টিল রয়ে গেছে, একটা বড় অংশ আছে যাদের মানে অ্যাকচুয়ালি ঋণ খেলাপি তারা, ঠিক আছে, এবং তাদের ক্রাইম রেকর্ডস আছে। তো আপনি কি মনে করেন এই যে 1900 জনের ম্যাপিং এর জন্য আমি দায়ী করব আমার বাবাদেরকে এবং আমাদেরকে, বিকজ আমাদের বাবাদের জেনারেশনরা ওনরা পলিটিক্সে আস্তে আস্তে হচ্ছে থেকে দূরে থাকতেন, আর আমরা যখন আসছি আমরা বলা শুরু করছি উই হ্যাড পলিটিক্স। এই জন্য আমি রম্য রচনা টাইপের একটা ফান দিয়েছিলাম যে এইবার যারা যারা ইলেকশনে ক্যাম্পেইন করছেন, ইফ ইউ গো থ্রু ইট, আপনি দেখবেন যে জামাত বলছে যে 4 বিবি, আর এনসিপি বলছে যে 4 বিবি যদি এট দ্য সেম টাইম মা হওয়ার সৌভাগ্য অর্জন করেন তাহলে 4 মাস একটা ছুটি আপনি পেয়ে যাচ্ছেন 1 বছরে। আর বিএনপি 4টা ফ্যামিলি কার্ড যদি দেন, আর এরপরে তো নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় আওয়ামী প্রণোদনা প্যাকেজ থাকে যে মিছিল করার জন্য, ফেস্টিভ ধরার জন্য। সো আপনি যদি রাজনীতি মোটামুটি বোঝেন তাহলে কিন্তু ইউ আর রিচ। সো এই জন্য রাজনীতিটা ঠিক মতো বোঝার চেষ্টা করেন। ফান করে বলেছি, বাট আমরা যখনই রাজনীতি বুঝতে পারবো তখনই আসলে আমরা অনুচ্ছেদগুলো বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো আমাদেরকে আসলে কত দূরে রাখা হচ্ছে আমাদের নাগরিক অধিকার থেকে। আমরা বুঝতে পারবো 28 লক্ষ কোটি টাকা নিয়ে যাওয়ার পরেও আমরা যে ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা দিই, 100 টাকার একটা বাচ্চার ওষুধ কিনতে গেলে 15 টাকা, এই 15 টাকা যদি একদম ন্যূনতম একজন মানুষ 100 টাকার জিনিস কেনে আজকে বাংলাদেশে, অন অ্যান অ্যাভারেজ 200 থেকে 300 কোটি টাকা সরকার ট্যাক্সে জমা হয়ে যায়। যে ট্যাক্সটা আসলে আমরা বুঝে পাই না। আমরা বুঝবো যে মানুষ যখন নির্বাচনে নামছে, তার আশেপাশে যদি অনেক পাতি নেতারা থাকে, উনি যদি ভাড়া করে লোকজন নিয়ে আসেন, তাহলে এইখানে যদি উনি আজকে 5 টাকা খরচ করেন, ইটস লাইক অ্যান ইনভেস্টমেন্ট। অ্যাজ এ বিজনেসম্যান উনি নির্বাচনের পরে 500 টাকা তুলে নেবেন। কোত্থেকে তুলবেন? আপনার এলাকার জন্য যদি 100 টাকা বরাদ্দ আসে, এই 100 টাকা থেকে তখন 80 টাকা কিন্তু উনার মানুষগুলোরে দিতে হবে। আপনি কিন্তু তখন ওনার কাছে প্রশ্ন করতে পারবেন না, কারণ উনার তো 500 ফোর্স দেখেই নিচ্ছেন, হি ইজ এ পাওয়ারফুল গাই। বাট আপনি কাকে প্রশ্ন করতে পারবেন? যেই মানুষটা এই জিনিসগুলো বুঝতেছে, আপনাকে বলতেছে, যে মানুষটার আশেপাশে 500 লোক নাই, ইউ ক্যান আস্ক হিম এনি টাইপ অফ কোশ্চেন এট এনি মোমেন্ট। হাদি ভাইও যেটা বলছিলেন যে প্রতিটা মাসে আমরা আসলে আমাদের হিসাব দিয়ে দিব। আপনি যেটা সবসময় বলেন যে আমাদের আসলে সরকারি জায়গা থেকে জনগণের ট্যাক্সটাকে আমরা একটা এমন জায়গায় এসেছি, আমাদের এখন দুর্নীতি করার দরকার নাই। তো মানুষের কিন্তু এই লোকগুলোরে টেনে আনতে হবে। এই লোকগুলোর অলরেডি তারা চুজ করছেন, এবং ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া বা আমাদের যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া আছেন, জার্নালিস্টদের কাজ হচ্ছে এখন আমাদেরকে মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়া। শুধু দর্শক মন্ডলী, বিরতির পর আবারও আসছি আলোচনা নিয়ে। ধন্যবাদ। আলোচনা জমে উঠেছে। শুধু দর্শক মন্ডলী,
আপনাদের আবার স্বাগত জানাচ্ছি মুক্তির কথায়। আর আজকে আমরা আলোচনা করছিলাম যে সঠিক সংসদ সদস্য নির্বাচনের মাধ্যমেই আসলে মুক্তি সম্ভব। আর সেই প্রসঙ্গেই আবার ব্যাক করছি ব্যারিস্টার রবিন আপনার কাছে। এবার একটা চমৎকার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন আইনে একটু পরিবর্তন এনেছে এবং তারা প্রস্তাব করেছে এবং নিশ্চিত করেছে যে এবার আর বড় কোনের দলের মার্কা দিয়ে ছোট দলের কেউ নির্বাচনে অবতীর্ণ হতে পারবে না। তার মানে কেউ নির্বাচন করতে চাইলে তার নিজস্ব মার্কাই নির্বাচন করতে হবে। আর এটা করার কারণে অনেকটাই মনে হচ্ছে যে স্থিতিশীলতা ফিরে আসছে। ছোট ছোট দল যারা আসলে সেরকম শক্তিশালী মতাদর্শ অথবা ভিশন তাদের ছিল না, তারা এখন বড় দলগুলোতে আসতে বাধ্য হচ্ছে। ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন? আর এই ধরনের আইন প্রয়োগের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া এবং সঠিক সংসদ সদস্য নির্বাচনের যে পদ্ধতি, এটা থেকে কতটুকু পরিবর্তন আনা সম্ভব? আমি একটু বলি যে ধরেন এক বালতি পানি, বিষাক্ত পানি, সেখান থেকে আপনি এক ফোঁটা নিয়ে তাকে বিষমুক্ত করার চেষ্টা করছেন। এই পদ্ধতি আমাদের জনগণকে কি আস্থা দেয়? এখন পর্যন্ত নির্বাচন, নমিনেশন, পুরো প্রক্রিয়াটার মধ্যে আপনার 300% হচ্ছে অগণতান্ত্রিক, অস্বচ্ছ, অথর্ব, অনিয়মে ভরা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ আমার সাথে এটা নিয়ে কথা বলতে চায়, আমি ওপেন ফর ইট। নির্বাচন কমিশনের প্রথম যে কাজটা ছিল, আমি যদি যেমন রাজনৈতিক দলের সদস্য, রাজনীতি, আমরা তো জানি রাজনীতি এবং রাজনৈতিক দলের সদস্য কাকে বলে, তার দেশপ্রীতি, দেশের প্রতি তার ডেডিকেশন। সে তো ডেডিকেশন টু দ্য কান্ট্রি, ইট ডাজ মিন দ্যাট, যেমন আপনি সেনাবাহিনীর মানুষ, আপনি জানেন যে ডেডিকেশন টু দ্য কান্ট্রি মানে তুমি অলওয়েজ রেডি ফর দ্য কান্ট্রি। রাজনৈতিক দলের সদস্যও তাই, সেখানে তাকে নির্লোভ হওয়া, সৎ হওয়া, যেটা ম্যান্ডেটরি, আইনের প্রতি অনুগত থাকা, এটা ম্যান্ডেটরি, আমার এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং তার এই প্রত্যেকটা কর্মকাণ্ড রেকর্ডেড থাকতে হবে। আধুনিক যুগে এসে আজ থেকে প্রায় 50 বছর ধরে আমরা টেকনোলজির যুগে প্রবেশ করেছি, এখন পর্যন্ত আমাদের কোনো কর্মীর কোনো রেকর্ড নাই। কেউ যদি হাত ধরে একটা বুড়ি রাস্তা পার করে দেয়, সেই রেকর্ডটা পর্যন্ত বাইরে আছে। তাহলে আমাদের যে সমস্ত কর্মী বাহিনীগুলো রয়েছে, রাজনৈতিক দলের সদস্যগুলো রয়েছে, ওদের কর্মে কি কোনো রেকর্ড আছে? আর সবচেয়ে বড় যে বিষয়টা, যেটা নির্বাচন কমিশন করতে পারতো, করা উচিত, করতে হবে, সেটা হচ্ছে আমার ইলেকট্রনিক আইডির মাধ্যমে আমি যে দলের সদস্য এবং আমার ডাটাবেস মেনটেন করে আমি গোপন ব্যালটের মাধ্যমে আমার কনস্টিটিউয়েন্সির কোনো সদস্যকে আমি নির্বাচিত করেছি কিনা, মনোনয়ন দিয়েছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি কেন অ্যালাউ করব নির্বাচন কমিশন হিসাবে যে কোন দলের কোন নেতা কোন পার্টির কে কি অবস্থায় আছে, সে কাকে মনোনয়ন দিল? নির্বাচনে মনোনয়নটা তো একটা ফ্যাক্টর। সেই মনোনয়নটা কি মিনিমাম গণতান্ত্রিক হওয়া উচিত না? এই যে মিনিমাম গণতান্ত্রিক হওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রথমেই যে কাজটা করা উচিত ছিল, সেই কাজটাই যখন করে নাই, আমি কিন্তু ওই জায়গাটাতে যেতেই চাই নাই। যেহেতু তারা করে নাই, ফেলিওর নিয়ে আমি কথা কম বলি, তারা ফেলিওর, তারা এই কাজ করে নাই। তাদের উদ্দেশ্য কি ছিল সেটা পরের ব্যাপার, বা এটা করা ছিল মানে খুব বেশি সময়ের দরকার ছিল না, এটা মুহূর্তের ব্যাপার, এটা এই কালচারটা তৈরি করা। তো সেইটা যেহেতু করে নাই, আর আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্ন আমার কাছ থেকে অ্যান্সার ইজ খুব ক্লিয়ার। অন্ততপক্ষে শুধু এটা দিয়ে আমরা যে প্রত্যাশিত নির্বাচন, স্বচ্ছ, নিরপেক্ষ যে নির্বাচনটা আমরা চাই এবং আমরা মনের মতো যেভাবে সাংসদ পেতে চাই, সেটা ইজ রিয়েলি টাফ। কিন্তু আমি আবার আশাহত হতে চাই না, এর মধ্য থেকেই আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি সত্যিকার অর্থে একটা পরিমাণ যদি সাংসদ চলে আসে, একটা বড় ধরনের পরিবর্তন অবশ্যই হবে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রবিন। ফিরে আসছি খান শোয়েব আমানুল্লাহ আপনার কাছে। যদি আমরা ধরে নিই হ্যাপোথেটিক্যালি যে এবারের নির্বাচনটা খুব চমৎকার ভাবে হবে এবং আপনারা সংসদে যাবেন, যারা ভালো করবেন তারা, আসলে আপনাদের কাছ থেকে সংসদ সদস্য হওয়ার পর এবার আমরা ভিন্ন কি আশা করতে পারি? ওকে, একদম ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে রাজনীতির যে নামটা, আমরা রাজনীতির নামটাই চেঞ্জ করে দিব। এটা রাজারা যখন করতেন তখনকার রাজনীতি ছিল ইট শুড বি জননীতি। যখন জননীতি হবে, যখন সরকারি টাকাকে আপনি পাবলিক মানি বলতে শুরু করবেন, তখনই আপনি সার্ভিসটা পাবেন সরকারের কাছ থেকে। আমার এলাকায় আমি যে কাজগুলো করেছি, যেমন আমি লিফলেট দিয়েছি এত চমৎকার ভাবে, আমি লিফলেটটা দেখবেন যে সবাই ফেলে দেয়,
আমার কাছে মনে হয় যে ফেললে টাকার থেকে ক্ষতিটা বেশি হয় প্রকৃতির, কারণ কিছু গাছ বাকলে এই জিনিসগুলো লাগে। আমি লিফলেটের ভিতরে নতুনত্ব এনেছি। আমি লিফলেটে চেষ্টা করেছি আমাদের ক্যালেন্ডার অ্যাড্রেস করার, আমাদের রোজার টাইম সেহরির টাইম অ্যাড্রেস করার, যে জন্য অপেক্ষাকৃত কম মানুষরা ফেলছে। ঢাকা 15 সমস্যা নিয়ে আমি যদি চিন্তা করি, এখানে রাস্তাগুলো ছোট। আমি একসময় মিলিটারি পুলিশ ছিলাম, তো এই ছোট রাস্তায় কিভাবে সিসিটিভি দিয়ে সেন্ট্রালি কন্ট্রোল করে এলাকার যারা বেকার আছেন তাদেরকে ভলান্টিয়ার ট্রাফিক কমিউনিটিতে অ্যাড করে তাদেরও কিছু টাকা পয়সা দেওয়া যাবে, একই সাথে এলাকার যে মান উন্নয়নটা ইন টার্ম অফ ল অ্যান্ড অর্ডার এবং ট্রাফিক কনজেশন। তাহলে বেগমপাড়ায় বাড়ি কখন করবেন, এমবি কোটায় গাড়ি কখন নেবেন? না, আমরা আসলে আসছি, মানে আল্লাহ রাব্বুল আলামিন তো সবসময় আমাদেরকে সময় এবং সুযোগ দেন না। আমরা হয়তো বা কখনো রাজনীতিতেও আসতাম না। আমরা অলমোস্ট আমি যেমন বাইরে, আমি 2টা সাবজেক্টে মাস্টার্স করেছি, এর মধ্যে একটা IB MBA আছে, মিডিয়া স্টাডিজ ইন জার্নালিজম আছে। তো আমি বেশ ভালো চাকরি এখনো করি, আমি চাকরি করেই কিন্তু আমার দিন চালাই, ওইখান থেকে কিন্তু টাকা দিয়ে চলি। তো আমাদের জন্য বেগমপাড়াটা ইম্পর্টেন্ট না, আমার জন্য ইম্পর্টেন্ট 5 আগস্টে আমি যখন DGFI হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়েছিলাম আয়নাঘরের বন্দীদের মুক্তির জন্য, 14তে একটা ছেলে গুলি খেয়েছিল, ওকে যখন CNG-তে তুলে দেই, ও হাতটা ধরে বলছিল যে বাংলাদেশটাকে দেখে রেখেন, জানি না ছেলেটা বেঁচে আছে কিনা। তো ওইটা আমার জন্য ইম্পর্টেন্ট। ও যে আমাকে বলে গেছিল কিয়ামতের দিন কবর থেকে ওঠার পরে আমার যখন ওর সাথে দেখা হবে, ও যদি আমার জিজ্ঞেস করে যে ভাই কি করছিলেন, আমি যেন ওর একটা হাই দিয়ে বলতে পারি ইয়েস আই ডিড মাই পার্ট, রেস্ট অফ দ্য থিং আল্লাহর কাছে। আর এলাকার যে প্রবলেমগুলো বলছিলাম, একটা তো সিসিটিভি আছে, আর একটা হচ্ছে আমার এলাকাগুলো এমন হয়েছে যে ওইখানে যদি আগুন লাগে, ওই রাস্তা দিয়ে আসলে ফায়ার ব্রিগেডের কোনো গাড়ি আসতে পারবে না। এটা দেখবেন আসলে মানে এলাকা ভালো না আসলে কেউ দেখতে পারবে না। তো ওইখান থেকে ফায়ার ব্রিগেডের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে আমরা যদি ভলান্টারি কমিউনিটি ফায়ার ফাইটিং পার্টি ডেভেলপ করি, তাহলে আমরা ছোট ছোট গাড়ি বা ছোট ছোট যে বাইক, এটাকে মডিফাই করে আমরা কাজ করতে পারবো। একটু বৃষ্টি হলে মিরপুরে পানি জমে যায়, ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না, মুরব্বীরা একটা পাঞ্জাবি পরে মসজিদে যেতে পারে না। আমাদের কাজ হবে, আমি চায়না গিয়েছিলাম 5 আগস্টের পরবর্তী সময়ে, তো ওইখানে যদি আমরা ডিজিটাল ড্রেনেজ ম্যাপ করতে পারি, দ্যাট উইল বি ভেরি গুড ফর আস। এটা গেল এলাকা ভিত্তিক। আর আপনি যদি বলেন যে একজন সংসদ সদস্য সংবিধানের কি কাজ করবে, আমি আপনার সাথে তাল মিলাই বলবো, যেহেতু আপনি সবসময় ফরেন পলিসি নিয়ে চিন্তা ভাবনা করেন, সো দ্য ফোকাস উইল বি অন আর্টিকেল 23। আমাদের কোনো স্টেট পলিসি নাই। স্টেট পলিসি না থাকলে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা যেই জায়গায় আপনি তাকাবেন কিছু দেখতে পারবেন না। আপনার মানুষ বাইরে পাঠাবেন কিনা, তার অধিকার আদায় করবেন কিনা, আপনার ওনারা যে ভোট দিচ্ছে, ভোট দেওয়ার পর সংসদ সদস্যরা যে যাচ্ছে, যাওয়ার পরবর্তী সময়ে দেখা গেল যে স্বতন্ত্র বা যারা যারা আছেন তারা একটা পার্টির আন্ডারে কাজ করছে। এই পার্টির আন্ডারে ওনারা যখন সংসদে কথা বলবেন, ওইটা যদি কোনো দলের বিরুদ্ধে যায়, সো আর্টিকেল 70 ইজ দেয়ার, যেটা আপনাকে একদম মুখটা আটকাই দিবে। একজন সংসদ সদস্যের মুখ আটকাই দেওয়া মানে জনতার মুখটা আটকাই দেওয়া। অবশ্যই আমি আর্টিকেল 47-এর জন্য কথা বলবো, কারণ সেনাবাহিনীর মানুষজন বা সশস্ত্র বাহিনীর মানুষজন ওনারা যখন কাজ করছেন, পরবর্তীতে ওনাদের কাজটা যদি মানে ভায়োলেশন অফ কোনো কমান্ড হয় বা কোনো গুড অর্ডার হয়, ওনারা কোনো জায়গায় বিচার পান না। আপনি একটা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর কাছে বেস্ট পারফরমেন্স চান, কিন্তু ওনার বিচারের জায়গাটা আপনি রাখেন নাই, সো দ্যাট ডাজ নট মেক এনি সেন্স ফর দ্য কান্ট্রি। আর আর্টিকেল 32 উইল ডেফিনেটলি বি দেয়ার। আমার মিসেস আমাকে মাঝে মাঝে বলেন যে আমরা আসলে আমাদের যে টাকা, এই টাকাগুলো দিয়ে তো আমরা একটা ভালো গাড়ি কিনতে পারতাম, ভালো একটা ফোন কিনতে পারতাম, একটা ভ্যাকেশনে যাইতে পারতাম। আমি তখন ওনে বলি যে তুমি যখন ফেসবুকে দেখো না কিছু বাচ্চা রেল স্টেশনে পড়ে আছে মার সাথে না খেয়ে, তো ওকে দেখার পর তোমার কেমন লাগে? বলে খুব খারাপ লাগে। আমি বলি এখন তুমি চিন্তা করো, তুমি তো খারাপে আটকে আছো, সো আমরা নামতেছি যাতে এই খারাপটা থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। ধন্যবাদ খান শোয়েব আমানুল্লাহ এবং ধন্যবাদ ব্যারিস্টার রবিন। শুধু দর্শক মন্ডলী, আমরা আশাবাদী খান শোয়েব আমানুল্লাহর মতো সংসদ সদস্য আমরা পাবো যারা থট প্রভোকিং, থিঙ্কিং এবং প্ল্যানিং মাইন্ডস। একই সাথে আমরা আশাবাদী ব্যারিস্টার রবিনের মতো ইনোভেটিভ মাইন্ডস, যারা নিশ্চিত করার চেষ্টা করছেন যে বাংলাদেশে সঠিক সংসদ সদস্য নির্বাচনের পদ্ধতিতে ভোটারদেরকে সহায়তা করতে। এই ধরনের মাইন্ড আমরা সবাই যখন একত্রিত হব, তখনই আমরা খুঁজে পাব মুক্তির পথ। আর সেই মুক্তির কথার আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।